নমস্কার, দেখছেন রিপাবলিক বাংলা। শুরু করছি 294 এক নম্বর হিট নিউজ শো। আপনাদের সঙ্গে রয়েছে আমি সৌমেন। আর শুরুতেই যে গুরুত্বপূর্ণ খবরের দিকে আমাদের চোখ রাখতেই হচ্ছে। নন্দীগ্রামে ভোট পরবর্তী সন্ত্রাসী গ্রেফতার করা হলো আরও 9 জনকে। সিবিআই এর হাতে এই নিয়ে গ্রেফতার হলো মোট 11 জন, যার মধ্যে অধিকাংশ শাসক দলের নেতা এবং শাসক ঘনিষ্ঠ বলে খবর। ভোট পরবর্তী সন্ত্রাসের তদন্ত করছে সিবিআই। ইতিমধ্যে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে একাধিক অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। কলকাতা হাইকোর্টের নির্দেশে সিবিআই তদন্ত করছে। সূত্রে খবর, এর মধ্যে অন্যতম পূর্ব মেদিনীপুর থেকে গ্রেফতার হওয়া 11 জনের মধ্যে একাধিক ব্যক্তি শাসক দলের স্থানীয় দাপুটে নেতা। আগে 2 জনকে গ্রেফতার করা হয়েছিল। বাকি 9 জনকে শনিবার হলদিয়ায় সিবিআই দপ্তরে ডেকে পাঠানো হয়। উত্তরে সন্তুষ্ট না হয় এবং সন্দেহজনক মনে হয় তাদের গ্রেফতার করা হয়। আধিকারিক সাহেব বললেন যে আমরা আইনের পথে চলবো। আমরা তো ওদের ইনভেস্টিগেশনের জন্য নিয়ে এসেছি। দেখ, আমাদের ইনভেস্টিগেট করতে দেরি হচ্ছে স্বাভাবিক কারণে। আমাদের আধ ঘন্টা আরও সময় দিন, আমরা এদের কোর্টে প্রডিউস করব। ভোট পরবর্তী হিংসায় অগ্নিগর্ভ পূর্ব মেদিনীপুর। দুষ্কৃতীদের দখলে ছিল একাধিক এলাকা। অভিযোগ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের দিকে। শিরোনামে আসে নন্দীগ্রাম 1 নম্বর ব্লকের কেন্দামারি, চিল্লাগ্রাম, মোহাম্মদপুর, গোকুলনগর। বিজেপি কর্মীদের বাড়িতে হামলার অভিযোগ। আক্রান্ত বিজেপি কর্মীরা বাড়ি ভাঙচুর। হামলায় মৃত বিজেপি কর্মী দেবব্রত মাইতি। 31 আগস্ট তদন্ত শুরুর পর থেকে একের পর এক গ্রেফতারি পথে হাঁটে সিবিআই। সিবিআই তদন্তে গ্রেফতার হয় 11 জন। এর মধ্যে রয়েছেন শেখ সুফিয়ানের জামাই শেখ হাবিবুল। শেখ হাবিবুল মোহাম্মদপুর পঞ্চায়েত প্রধান, কেন্দামারি গ্রাম পঞ্চায়েত প্রধানের স্বামী শেখ শাহাবুদ্দিন, নন্দীগ্রাম গ্রাম পঞ্চায়েত প্রধানের স্বামী শেখ বাইতুল। দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর 9 জনকে গ্রেফতার করে সিবিআই। এ খবর পেয়ে বিক্ষোভ দেখাতে শুরু করে তৃণমূল কর্মীরা। গোটাটাই বিজেপির চক্রান্ত বলে অভিযোগ তৃণমূলের। কঠোর নিরাপত্তায় অভিযুক্তদের হলদিয়া মহকুমা আদালতে তোলা হয়। পূর্ব মেদিনীপুর থেকে প্রসূন ব্যানার্জি রিপোর্ট, রিপাবলিক বাংলা। এই মুহূর্তে বড় খবর, পুজোর মধ্যে শহরে বড় দুর্ঘটনা। এই দুর্ঘটনায় 2 জনের মৃত্যু হয়েছে। চতুর্থীতে যখন কলকাতা পুলিশ সাধারণ মানুষের নিরাপত্তার জন্য যথেষ্ট চিন্তিত, তারই মধ্যে বড়সড় দুর্ঘটনা হয়ে গেছে মধ্য কলকাতায় রবীন্দ্র সরণিতে। একটি বাড়ির একাংশ ভেঙে 2 জন মৃত্যু। আমাদের সঙ্গে ঘটনাস্থল থেকে রয়েছে আমাদের প্রতিনিধি পৌলমী এবং মেডিকেল কলেজ থেকে রয়েছে আমাদের আরেক প্রতিনিধি সন্তু। আমি প্রথমে পৌলমীর কাছে যাব। পৌলমী, নিঃসন্দেহে পুজোর দিনে অত্যন্ত মর্মান্তিক খবর। কি ঘটেছে, তুমি কি জানতে পারছো সেখানে গিয়ে পুলিশের সঙ্গে এবং স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে? একেবারে সৌমেন, পুজোর দিন অর্থাৎ চতুর্থীর দিনই মর্মান্তিক ঘটনা, তা কিন্তু বলার অপেক্ষা থাকছে না। শহর কলকাতার একেবারে প্রাণ কেন্দ্র 156 রবীন্দ্র সরণি। আর রবীন্দ্র সরণির ওপরে এই যে বাড়িটি, প্রায় 4 তলার মতো বাড়িটি, যে বাড়িটি পুরোপুরি একাংশ ভেঙে গিয়েছে এবং যার ফলে 2 জনের মৃত্যু হয়েছে এবং আশঙ্কাজনক অবস্থায় একজন চিকিৎসাধীন রয়েছে। আর এরপরেই পুরনো বাড়িগুলির ভবিষ্যৎ নিয়ে বারে বারে প্রশ্ন উঠছে। এর আগে আমরা দেখেছিলাম যে আহেরিটোলা 10 নম্বর আহেরিটোলা স্ট্রিটে একটি বাড়ি ভেঙে পড়ে 2 জনের মৃত্যুর ঘটনা ঘটেছিল। সেই ঘটনার রেশ কাটতে না কাটতে আবারও ঠিক এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি এবং এরপরে এলাকার মানুষজন প্রশ্ন তুলছে যে বারে বারে পুরনো বাড়িগুলি সংস্কারের কথা বলা হলেও কেন প্রশাসনের টনক নড়ছে না। এর আগে আমরা দেখেছিলাম যখন আহেরিটোলায় এই ঘটনা ঘটেছিল, স্থানীয় বিধায়ক শশী পাজা এবং রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম তিনি কিন্তু ঘটনাস্থলে গিয়েছিলেন এবং পুরনো বাড়ির ভবিষ্যৎ নিয়ে তিনি প্রশ্ন তুলেছিলেন। তিনি বলেছিলেন যে ওটি বিপজ্জনক বাড়ি ছিল, কিন্তু এটি তো বিপজ্জনক বাড়ি ছিল না, এটি পুরনো বাড়ি ছিল। কিন্তু তারপরেও এই ধরনের ঘটনা ঘটায় স্থানীয় যে বাসিন্দারা তারা আতঙ্কিত এবং যে মানুষজন আমাদের সঙ্গে রয়েছে তারা রীতিমতো আতঙ্কিত যে পুরনো বাড়ি, শুধু এই বাড়িটা নয়, আমি একবার দেখানোর চেষ্টা করব। এই যে আশেপাশের যা যা বাড়ি রয়েছে প্রত্যেকটি বাড়ি পুরনো এবং এই সমস্ত বাড়িগুলি ধসে পড়ে যে কোনো দিন বড়সড় দুর্ঘটনা করতে পারে। আজকে যে ব্যক্তির মৃত্যু হয়েছে তিনি স্কুটি নিয়ে বেরিয়ে আসছিলেন ওই রাস্তা দিয়ে। তিনি যখনই বেরিয়ে আসছিলেন তার ওপরেই হুড়মুড়িয়ে এই বাড়িটি ভেঙে পড়ে। আর যদি রাস্তার উপরে এই ধরনের বাড়ি ভেঙে পড়ে সেক্ষেত্রে তো আরো অনেক প্রাণহানির ঘটনা ঘটবে। সাধারণ মানুষজন প্রশাসনিক ভূমিকা নিয়ে বারে বারে প্রশ্ন তুলছেন। আপনারা ক্ষোভ উগরে দিচ্ছিলেন বারে বারে যে প্রশাসনের পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে না, কি কি অভিযোগ, এবং গোটা বাড়ির ইলেকট্রিসিটি বন্ধ করে দেওয়া হয়েছে। আমাদের একই অভিযোগ কি এই বড় বাজার অনেক পুরনো জায়গা, এখান থেকে মোর দেন 100 ইয়ার্স ওল্ড ম্যাক্সিমাম বাড়ি আছে। এখানে এই 25% অফ বাড়ির অবস্থা খুবই খারাপ আর যে কোনো মুহূর্তে ভেঙে যেতে পারে। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে কি কাউন্সিলর যে কোনো পার্টিরই হোক
এনজিও হোক, সোশ্যাল ইনস্টিটিউশন হোক, কেএমসি হোক, কেউ উদ্যোগ নেয় না। শুধু প্রমোটারই রাজ চলে এখানে, আর কাট খাওয়ার ব্যবস্থা হয়। আর এখানকার যদি একটা সার্ভে করা হয়, আমার একটাই রিকোয়েস্ট প্রশাসনের কাছ থেকে, কি এখন একটা সার্ভে করা উচিত। আর যত বাড়ি আছে বিপত্তিজনক আছে বা না আছে, আর ওর 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 নিরাপত্তার জন্য একটা নির্দিষ্ট একটা প্রসিডিওর ফিক্স করে উদ্যোগ নেওয়া। একেবারে আমরা দেখলাম যে এলাকার মানুষজন একটা বিষয় দাবি তুলছে, যে সমস্ত বাড়িগুলি রয়েছে সেগুলো পুরনো বাড়ি নাকি বিপজ্জনক বাড়ি, তার একটা তালিকা তৈরি করা হোক। পৌলমী, তোমার কাছে ফিরছি। পৌলমী, ঘটনাস্থল থেকে রয়েছে বড়বাজার রবীন্দ্র সন্ধিতে এই দুর্ঘটনা ঘটেছে কিছুক্ষণ আগেই। ঘটনাস্থল থেকে রয়েছে আমাদের আরও এক প্রতিনিধি সচিন। আমি সচিন তোমার কাছেও ফিরবো, তবে তার আগে একবার চলে যাব সন্তুর কাছে। সন্তু মেডিকেল কলেজ রয়েছে, সেখানে দুজনকে নিয়ে যাওয়া হয়েছিল, তাদের মৃত্যু হয়েছে, আরও কয়েকজন আহত হয়েছেন। সন্তু, আহত ব্যক্তিদের শারীরিক কন্ডিশন এই মুহূর্তে কীরকম? একদমই সৌমেন, সেই খবর জানাবো, কিন্তু রাজীব গুপ্তা এবং তৌফিক, সেই দুজনের মৃত্যুর পর সেই দুই পরিবার আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন। আমি তৌফিকের পরিবারের সঙ্গে কথা বলেছি, একটু রাজীবের পরিবারের সঙ্গে কথা বলবো, আত্মীয় স্বজনদের সঙ্গে কথা বলবো। এই শুকনো বিপদ, একটা তরতাজা প্রাণ চলে গেল পুজোর সময়, চতুর্থীর সময়। কি বলবেন, দায় কার, দায়বদ্ধতা কার? এটা ক্যালকাটা মিউনিসিপ্যাল কর্পোরেশন কী যে ব্যবস্থা করছে কিছু বোঝা যাচ্ছে না। আজকে কোনো লোক কলকাতায় চলছে সেফ নাই। আজকে ও গাড়ি ড্রাইভ করে বাইক যাচ্ছিল, ওপর দিয়ে ভেঙে পড়ছে। ও মানে আজকে আমার বন্ধু আমাদের সঙ্গে নাই, শুনলাম এখন যে এসে আমি শুনলাম। এটা মিউনিসিপ্যাল কর্পোরেশন কি করছে, যে এত ট্যাক্স নিচ্ছে, সব গাদা গাদা নিচ্ছে, আজকে কি হচ্ছে কি না ওকে তো দেখা চাই। এটা তো মিউনিসিপ্যাল কর্পোরেশনকে দেখা চাই কি এটা কোন বিল্ডিং ঠিক আছে, কোন বিল্ডিংয়ে লোকে থাকা চাই, কি ব্যবস্থা, এটা ওনার ডিউটি। আজকে তো আমাদের মানে ফ্যামিলির লোকেরা বেরোতে ভয় পাবে, কি কোনো লোক সেফ নাই, বাইরে বেরোচ্ছে কোনো লোক সেফ নাই। কি আজকেও বাইরে বেরিয়েছে, মার্কেট গেছে নিজের মানে মানে ব্যবসার জন্য, কিছুর জন্য, ও বাড়িতে ফিরে আসবে কোনো গ্যারান্টি নেই। বিপদ যে কার কখন কোথায় কিভাবে ঘনিয়ে আসে সেটা বলা যায় না। সন্তু, তুমি আমাদের সঙ্গে থাকো। আমি একবার চলে যাব সচিনের কাছে। সচিন, আমি তোমার কাছে জানতে চাইছি, পৌলমী আমাদেরকে আপডেট দিয়েছে কিভাবে ঘটনাটি ঘটেছিল, কিন্তু সাধারণ মানুষ অভিযোগ করছেন যে পুরসভার বিরুদ্ধে। এখন পুরসভা বারবার এই ধরনের ঘটনা ঘটলে পুরসভা অভিযোগ করে যে এই পুরনো বাড়িতে প্রচুর ভাড়াটে থাকেন, সেই ভাড়াটেরা উঠতে চাইছেন না, বাড়ির মালিকের সঙ্গে তাদের বোঝাপড়া ঠিক নয়, কোনো বাড়িতে মামলা চলছে, মামলা চললে পরে কখনো সেই মামলাকে এড়িয়ে পুরসভার পক্ষে কিছু করা সম্ভব হয় না। তাহলে সলিউশনটা কি? করতে তো হবে সেই পুরসভাকেই, তাদেরকেই তো একটা সলিউশনে আসতে হবে। কি বলছেন পুর আধিকারিকরা? দেখো সময়, আমরা ঘটনা ঘটার কিছুক্ষণের মধ্যে যখন ঘটনাস্থলে পৌঁছে আমরা ঘটনাস্থলে দেখতে পাই পুরো কোঅর্ডিনেটর, এই যে ঘটনাস্থল তার যে ব্যুরো 5 তার যে কোঅর্ডিনেটর রয়েছেন তার সঙ্গে আমরা কথা বলি। তিনি একটি কথা অতি গুরুত্বপূর্ণ বলেছেন, প্রচুর বাড়ি বড় বাজার অঞ্চলে এই ধরনের বাড়ি আছে যেগুলো বিপজ্জনক। অধিকাংশ বাড়ি এখনো পর্যন্ত বিপজ্জনক ঘোষণা করা সম্ভব হয়নি। এই যে বাড়িটি ঘটনাটি ঘটেছে, যে বাড়িতে যারা মারা গিয়েছেন তারা কেউ এই বাড়ির বাসিন্দা নয়। সব থেকে গুরুত্বপূর্ণ যে তারা এই বাড়ির কেউ বাসিন্দা নন, তারা প্রত্যেকেই পথচারী। বৃষ্টির সময় তারা সেই বাড়িটি যে বিপজ্জনক বাড়িটি, সেই বাড়িটির নিচ থেকে যাচ্ছিলেন। সেই সময় চাঙর খসে দুজনের মৃত্যু হয়ে গেল, এবং অবশ্যই তরতাজা যুবকদের মৃত্যু হয়ে গেল। বড় সম্ভাবনা রীতিমতন কার্যত কেয়ারলেসভাবে গোটা বিষয়টিকে হত্যা করা হলো। এবং আমরা যখন হাসিমা খাতুনকে প্রশ্ন করি তাহলে এ দায় কার, কে নেবে এই গোটা পরিকল্পনা, যে পরিকল্পনার জন্য সাধারণ মানুষ, কলকাতা কর্পোরেশনের মানুষরা যারা ট্যাক্স দিয়ে থাকেন, তাদের সুস্থ থাকার, স্বাভাবিক থাকার, ভালোভাবে জীবনযাপন দায় কার, এটাই হচ্ছে এই মুহূর্তে বড় প্রশ্ন। সাধারণ মানুষ বলবেন যে পুরসভার দায়, পুরসভা বলবে আমাদের হাত পা বাঁধা, আইনি জালে আমরা আটকে রয়েছি, নানা রকম সমস্যার মধ্যে রয়েছে, আমরা চেষ্টা করছি। কিন্তু দুঃখের বিষয়, একের পর এক প্রাণ চলে যাচ্ছে কয়েক মাস অন্তর অন্তর। ধন্যবাদ সন্তু, পৌলমী এবং শশী, তোমাদের তিনজনকে। চোখ রাখছি পরের খবরে। হাতে সময় কম, তাই প্রচারে কোনো ঢিলেমি দিতে চাইছেন না উপনির্বাচনের প্রার্থীরা। শনিবার সকাল থেকে প্রচারে নামলেন শান্তিপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী নিরঞ্জন বিশ্বাস। জয়নীতি আত্মবিশ্বাসী শান্তিপুরে প্রচার নিরঞ্জন বিশ্বাসের। রাজ্য জুড়ে শারদ উৎসবের আবহ, কিন্তু হাতে তেমন সময়ও নেই। উৎসব মিটলে 30শে অক্টোবর রাজ্যের 4 বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন, আর তার মধ্যেই রয়েছে নদিয়ার শান্তিপুর।
দুদিন বাদেই পুজোয় মাতবেন সকলে। তখন ভোট প্রচার মানুষ ভালোভাবে নাও নিতে পারেন, তাই সময় নষ্ট করতে চান না কোনো প্রার্থী। শনিবার সকাল থেকেই প্রচারে নামেন বিজেপি প্রার্থী নিরঞ্জন বিশ্বাস। তার সঙ্গে ছিলেন রানাঘাট দক্ষিণ সংগঠনের সভাপতি অশোক চক্রবর্তী, রানাঘাটের বিধায়ক পার্থসারথী চ্যাটার্জি। পায়ে হেঁটেই প্রচার করলেন তিনি। যে প্রার্থীর সঙ্গে খুব বেশি লোক যেতে পারবে না, ওরা নিয়ম বেঁধে দিয়েছে 5 থেকে 10 জন। তাও আমরা সেই নিয়ম কোভিড বিধি আচরণের মধ্যে আমরা নিজেদের সীমাবদ্ধ রাখতে চাই। কোনো সরকারি প্রোটোকল আমরা ভাঙতে চাইছি না। মানুষের ব্যাপক সমর্থন, সন্ত্রাস আছে তারপরেও মানুষের ব্যাপক সমর্থন। ভারতীয় জনতা পার্টি শান্তিপুরে জিতবে। বিধানসভা নির্বাচনে শান্তিপুর কেন্দ্রে জয় পেয়েছিল বিজেপি। এবারও আসন ধরে রাখার ব্যাপারে আত্মবিশ্বাসী তারা। উপনির্বাচনে চতুর্মুখী লড়াই বাড়তি সুবিধে করে দেবে বলেই দাবি গেরুয়া শিবিরে। শান্তিপুর থেকে পলাশ মণ্ডল, রিপাবলিক বাংলা। থিম ঘিরে বিতর্কে বিপাকে দমদম পার্ক ভারত চক্রের পুজো উদ্যোক্তারা। ধর্মীয় ভাবাবেগে আঘাতের অভিযোগ পুজো উদ্যোক্তাদের বিরুদ্ধে। তাদেরকে আইনি নোটিশ পাঠিয়েছেন এক আইনজীবী। জুতো দিয়ে মণ্ডপ সজ্জা নিয়ে সরব হয়েছে বিজেপি। বাগুইআটির নজরুল পার্ক উন্নয়ন সমিতির পর এবার দমদম পার্ক ভারত চক্রের পুজো। দুর্গাপুজোর থিম ঘিরে ফের তীব্র বিতর্ক। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আদলে প্রতিমা তৈরি করে বিতর্কের কেন্দ্রে চলে এসেছিলেন নজরুল পার্ক উন্নয়ন সমিতির পুজো উদ্যোক্তারা। নজরুল পার্কের থিম ভাবনায় বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজোর সরাসরি রাজনীতিকরণের অভিযোগে সরব হয়েছে বিরোধীরা। বিরোধীদের অভিযোগই শুধু নয়, মমতা বন্দ্যোপাধ্যায়ের আদলে প্রতিমা তৈরি ঘিরে রয়েছে সমালোচনার ঝড়। মুখ্যমন্ত্রীর আদলে প্রতিমা তৈরি ধর্মীয় ভাবাবেগে আঘাতের সমান। মুখ্যমন্ত্রী ও তৃণমূলকে তুষ্ট করতে ধর্মীয় ভাবাবেগে আঘাত আনা হয়েছে বলে সরব বিভিন্ন মহল। কোনো নির্দিষ্ট মানুষের আদলে প্রতিমা তৈরির প্রয়াস ও থিম ভাবনা নিয়ে দেখা দিয়েছে তীব্র বিতর্ক। এই বিতর্কের রেশ কাটার আগেই আবারও বিতর্ক সেই দুর্গাপুজোর থিমকে কেন্দ্র করে। এবার বিতর্কের কেন্দ্রে দমদম পার্ক ভারত চক্র। ফের ধর্মীয় ভাবাবেগে আঘাত ও পুজোর রাজনীতিকরণের অভিযোগ। কৃষক আন্দোলনকে কুর্নিশ জানাতে ও লখিমপুরের ঘটনাকে তুলে ধরতে থিম সাজিয়েছেন দমদম পার্ক ভারত চক্রের পুজো উদ্যোক্তারা। আর তাতেই যাবতীয় বিতর্ক। মণ্ডপ সজ্জায় ব্যবহার করা হয়েছে কৃষকদের ছেঁড়া জুতো, এমনকি প্রতিমার পাশেও রয়েছে জুতো। দমদম পার্ক ভারত চক্রের পুজোর এই থিম ঘিরেই যাবতীয় বিতর্ক। ধর্মীয় ভাবাবেগে আঘাতের অভিযোগে সরব বিভিন্ন মহল। সমালোচনার ঝড় রাজ্য জুড়ে। কৃষক আন্দোলনকে শুরু থেকেই সমর্থন করে আসছে তৃণমূল। লখিমপুরের ঘটনা নিয়েও সরব ঘাসফুল শিবির। এই বিষয় নিয়ে পুজোর থিম। দমদম পার্ক ভারত চক্রের পুজোর থিমেও রাজনীতিকরণের প্রয়াসের অভিযোগ তুলছে বিরোধীরা। এর বিরুদ্ধে যে জনমত উত্তাল হয়ে উঠছে এবং যে আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে তাকে আমি স্বাগত জানাই। শিল্পীর স্বাধীনতার একটা লিমিট সবসময় থাকে, একটা সীমা সবসময় থাকে। সেই সীমা ছাড়িয়ে যাওয়া যায় না, এবং যদি সীমা ছাড়িয়ে যাওয়া যায় তাহলে দেশের আইন সেখানে পদক্ষেপ করতে বাধ্য। টুইটে অবিলম্বে মণ্ডপ থেকে চটি সরানোর দাবিতে সরব হয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। টুইটে তিনি লিখেছেন, দমদমের একটি পুজোর মণ্ডপ সজ্জা জুতো দিয়ে করা হয়েছে। শিল্পীর স্বাধীনতার নামে মা দুর্গাকে অসম্মান করার জঘন্য প্রয়াস বরদাস্ত করা যায় না। মুখ্য সচিব ও স্বরাষ্ট্র সচিবের কাছে আবেদন, আপনারা হস্তক্ষেপ করে ষষ্ঠীর আগে মণ্ডপ থেকে জুতো সরাতে পুজো উদ্যোক্তাদের বাধ্য করান। যদিও দুর্গাপুজোর রাজনীতিকরণের অভিযোগ অস্বীকার করেছেন দমদম পার্ক ভারত চক্রের পুজো উদ্যোক্তারা। তাদের দাবি, যারা আমাদের অন্ন যোগায় তাদের সম্মান জানাতেই এই থিম ভাবনা। কৃষক আন্দোলন কি? কোন কৃষক আন্দোলন? কৃষক আন্দোলন শতাব্দী ধরে চলে আসছে, যেখানে নীল বিদ্রোহের কথা আমরা বলেছি, যেখানে আমরা কুকা আন্দোলনের কথা বলেছি, আমরা সন্ন্যাসী আন্দোলনের কথা বলেছি, আমরা এখানে তেভাগা মুভমেন্টের কথা বলেছি, তেলেঙ্গানার আন্দোলনের কথা বলেছি, এবং তার সাথে সম্প্রতিকালের আন্দোলনের কথা বলেছি। তবে পুজো উদ্যোক্তারা যে দাবি করুন না কেন, ধর্মীয় ভাবাবেগে আঘাত দেওয়ার অভিযোগে এক আইনজীবী আইনি নোটিশ ধরালেন। ফলে থিম বিতর্ক ঘিরে বিপাকে দমদম পার্ক ভারত চক্রের পুজো উদ্যোক্তারা। রিপাবলিক বাংলা।
অনেক হয়েছে ঘরবন্দি থাকা, এবার করোনা বিধি মেনে মায়ের মুখ দেখছে আমজনতা। আনন্দ উৎসব রয়েছে সবই, তবে সেই সঙ্গে সজাগ সবাই। মুক্তির বাতাস নিয়ে মা এসেছেন বেলেঘাটার ৩৩ পল্লীর পুজোয়। বেলেঘাটা ৩৩ পল্লীর পুজোয় আমরা এসে সত্যিই মন্ত্রমুগ্ধ হয়ে গেলাম। আমরা সবাই জানি যে কোভিডের তৃতীয় ঢেউ যে কোনো সময় আছড়ে পড়তে পারে, সেই ভয়টা অভিভাবকদের মধ্যে সবারই রয়েছে এবং এখানে মা দুর্গার মধ্যেও বোধহয় সেই ভয়টাই রয়েছে। এই জন্য মা হিসেবে তিনি বাইরে এলেও লক্ষ্মী, সরস্বতী, কার্তিক, গণেশ তাদেরকে কিন্তু ঘরবন্দি করে রেখে দিয়েছেন মা। মা এসেছেন, বড়ই দুঃসময়ের মধ্যে দিয়ে যাচ্ছে মানুষ, তাও তাঁর আবাহনে মেতেছে সবাই, ওইটুকুতেই যেন শান্তি। মহামান্য আদালত তো দিন 5 হলো আপনাকে রায় দিয়েছে, তার আগে থেকে কিন্তু আমরা মেন্টাল প্রিপেয়ার নিয়ে নিয়েছিলাম। হয়তো কোনো জায়গায় জ্বালা হচ্ছে, যন্ত্রণা হচ্ছে, যে এত সুন্দর উপস্থাপনা আমরা মানুষকে মণ্ডপে ঢুকিয়ে দেখাতে পারবো না, কিন্তু আমি বলবো সবার আগে মানুষ বাঁচুক। গচ্ছিত সব কিছুই শেষ, চাকরিও হারিয়েছে অনেকেই, তাও জ্বলেছে পুজোর আলো। মায়ের মুখ দেখেই আসে পরম তৃপ্তি। গত 1.5 বছর ধরে মানুষের জীবন যেরকমভাবে ঘরবন্দি হয়ে থেকেছে, আস্তে আস্তে করে তারা মুক্তির আনন্দ পাচ্ছেন। মুক্তির আনন্দ একটু একটু করে চেটেপুটে উপভোগ করার চেষ্টা করছেন। সেই কারণেই বেলেঘাটা ৩৩ পল্লীর এবারে থিম মুক্তির অলিন্দে। কিন্তু এখানে অনেকগুলো বিষয় উঠে এসেছে, অনেকগুলো অনুষঙ্গ উঠে এসেছে, যা কোভিড পরিস্থিতিতে আমাদের ঘরবন্দি করেছিল, সেই অনুষঙ্গগুলোকেই এবার যেন আস্তে আস্তে মুক্ত করা হচ্ছে। বলা হচ্ছে এবার আর বাঁধন কিছু থাকবে না, এবার আস্তে আস্তে মা আসছেন, মা এসে গিয়েছেন, মা মণ্ডপ আলো করে রয়েছেন, তাই এবার আমরাও আস্তে আস্তে মুক্তির স্বাদ পাবো। ক্যামেরায় প্রসূনের সঙ্গে বিশাখা রুদ্র, রিপাবলিক বাংলা, কলকাতা। নদিয়ার রানাঘাটে বয়স্ক নাগরিকদের পুজোর আনন্দ দেওয়ার জন্য নতুন উদ্যোগ রানাঘাট পুলিশের। দুয়ারে উমা নামে উদ্যোগের মধ্য দিয়ে স্থানীয় বড় পুজোগুলির ভিডিও করে বয়স্ক নাগরিকদের দেখানোর ব্যবস্থা করা হচ্ছে বলে জানালেন রানাঘাট পুলিশ জেলার সুপার সায়ক দাস। বহরমপুর কেন্দ্রীয় সংশোধনাগারে দুর্গাপুজোর উদ্বোধন করলেন কারামন্ত্রী উজ্জ্বল বিশ্বাস। সংশোধনাগারের আবাসিকদের উদ্যোগে প্রতি বছর এই পুজো হয়, এবছরও করোনা বিধি মেনে আয়োজন করা হয়েছে পুজো। দক্ষিণ 24 পরগনার বিষ্ণুপুর এলাকার পুজো গাইড ম্যাপ উদ্বোধন করা হলো বিষ্ণুপুর থানার তরফে। উদ্বোধন করলেন ডায়মন্ড হারবার কেন্দ্রের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। দুর্গাপুজোর গাইড ম্যাপ প্রকাশ করার পাশাপাশি একগুচ্ছ নতুন উদ্যোগ উত্তর দিনাজপুর জেলা পুলিশেরও। শিশুদের জন্য চাইল্ড কার্ড ব্যবস্থার পাশাপাশি ইগল বাহিনী নামে বিশেষ পুলিশ টিম থাকবে মহিলাদের নিরাপত্তায়। শিলিগুড়ি পানিট্যাঙ্কি এলাকা থেকে ভারতের পরিচয়পত্র সহ গ্রেপ্তার 2 চীনা নাগরিক। এসএসবি জওয়ানদের তল্লাশিতে চীনা পরিচয়পত্রের পাশাপাশি ভারতীয় পরিচয়পত্র উদ্ধার হয়েছে।